আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব, বাংলাদেশের একজন নারী নেত্রী নীলুফার ইয়াসমিন মনি আপা, তার সাথে আমার রিলেশন বা সম্পর্কটা ঢাকা থেকে, কিন্তু এটা খুব ভালো সম্পর্কের রূপ নেয় ভোলার উপনির্বাচনে। মনে আছে আপনাদের, ভোলাতে ভোলা ৩ আসনে আওয়ামী লীগের একজন প্রার্থীকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেন বিজয়ী হওয়ার পর। সেখানে শাওন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং মেজর হাফিজউদ্দিন বিক্রম বিএনপির পক্ষ থেকে উপনির্বাচনে অংশ নেন। পুরো বাংলাদেশের নজর ছিল ভোলায়, কারণ শেখ হাসিনার শাসনামলে এটা ছিল সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতারা, কেবল শেখ হাসিনা খালেদা জিয়া ছাড়া প্রত্যেকটা বড় নেতা ভোলায় চলে আসেন এই আসনটিকে লক্ষ্য করে। সরকারের ইমেজ ধরে রাখা আর বিএনপির সরকারের দুর্গে হানা দেওয়ার এই নির্বাচনটি ছিল একটা পরীক্ষা বা অগ্নি পরীক্ষা। তো সেই নির্বাচনটি কভার করার জন্য আমি তখন দিগন্ত টেলিভিশনে জয়েন্ট নিউজ এডিটর হিসেবে কাজ করতাম। আমি পুরো টিম নিয়ে ভোলাতে অবস্থান করি। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের লাইভ সিস্টেমগুলো ভোলায় চলে আসে। প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ঘন্টায় ঘন্টায় ভোলার সংবাদ প্রচার হয়, কারণ রাজনৈতিকভাবে এটি ছিল হাই ভোল্টেজ ম্যাচ। এ সময় মনি আপাও এখানে অবস্থান করে। তো বিএনপির একেবারে খালেদা জিয়া ছাড়া তার পরের কাতারের সব নেতারা ভোলায় চলে আসে। সেই সময়টাতে বিএনপির একমাত্র ভরসা ছিল দিগন্ত টেলিভিশন, কারণ সবগুলো টেলিভিশন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে এবং সঠিক তথ্য দেখাচ্ছিল না। প্রতিদিন সাংবাদিক সম্মেলন হতো একাধিকবার। মেজর হাফিজ বারবারই আমাকে ফোন করে বলতেন, মাসুম তুমি কোথায়, আমি সাংবাদিক সম্মেলন শুরু করতে পারছি না, দ্রুত চলে আসো। যদি আমার পথে কোথাও দেরি হতো বা কোনো একটা জায়গায় দেরি হতো, এভাবে ফোন করতেন। সকল সাংবাদিকরা বসে থাকতেন। তিনি মেজর হাফিজ সাংবাদিক সম্মেলন শুরু করতেন না যতক্ষণ না আমি সেই স্থানে উপস্থিত হতাম। মনি আপা আমাকে ফোন করতেন, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ভাই ফোন দিতেন, মওদুদ আহমেদ ফোন দিতেন, অর্থাৎ বিএনপির বাঘা বাঘা সকল নেতারা সেখানে বসে থাকতেন। এই মনি আপা তখন আমাকে ফোন করে বলতেন, তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, আমাদের সংবাদ সম্মেলনের সময় হয়ে গেছে, দেরি করছো কেন। এখান থেকে এই মনি আপার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। সেই সময়টা মনি আপাকে দেখতাম খুব গঠনমূলক কথা বলতেন, এবং অধিকাংশ টকশোতে তাকে যখন জামাত নিয়ে কটাক্ষ করা হতো, তিনি জামাতের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার হতেন। কারণ মনি আপা যথেষ্ট ভালো করে গুছিয়ে পারফেক্ট থ্রো করতে পারতেন টকশোতে। বিএনপির পক্ষে যে কজন ভালো টকশো করতে পারতেন, এর মধ্যে দুধু ভাই একজন, নজরুল ইসলাম খান একজন, এই মনি আপা একজন, রিপন ভাই একজন, এরকম অনেকেই ছিলেন যাদেরকে আমরা টেলিভিশনে পরবর্তী আমি যখন 21 টিভিতে চলে আসি, তাদেরকে আমরা খুঁজে খুঁজে নিয়ে আসতাম টকশোতে, কারণ তারা ভালো কথা বলতে পারতেন। শুনবেন কথাগুলো মন দিয়ে। তো এই মনি আপাকে সাম্প্রতিক সময় একটি বক্তব্য দিতে শুনেছি। সে বক্তব্যটা আপনাদেরকে এক নজর শোনাই, তারপর আমরা আলোচনায় যাই। জামাত দ্বারা যে বেষ্টিত পরিবেষ্টিত সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি। জামাতের চাঁদাবাজি, জামাত দ্বারা যে বেষ্টিত পরিবেশ। মনি আপা এই কথাটি তার মনের ইচ্ছায় বলছিলেন এবং মিথ্যা বলছিলেন, যে কারণে তিনি দেখেন কথাটা গুছিয়ে বলতে পারছেন না, মুখে কথা আটকে গেছে। তার মুখে কিন্তু কথা আটকায় না, বিগত সময় শুনিনি তিনি একটি শব্দ বলতে গিয়ে আটকে গেছেন, কারণ এটা তার মনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলতে হচ্ছে তাকে। শোনেন বাকি কথাটা। সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি। জামাতের চাঁদাবাজি, হেলমেট পরা ওই শিবিরের মতো তারা যেটা করতো, তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই। বুঝতে পারছেন, মনি আপা নতুন একটা থিওরি আবিষ্কার করলেন, সেটা হলো জামাত চাঁদাবাজি করত, আর হেলমেট যে বাহিনী এটি জামাতের ছিল, অর্থাৎ আওয়ামী লীগ বা ছাত্রলীগের মধ্যে যে হেলমেট লীগটা ছিল, এটা ছিল ছাত্র শিবির। এটা মনি আপা আবিষ্কার করলেন যে
আওয়ামী লীগের মধ্যে এতদিন যারা অত্যাচার নির্যাতন করতো হেলমেট পরে, এরা মূলত শিবির ছিল। শুনলেন, বাকিটা শোনেন। হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল হেলমেট পরে শিবিরকেই মারছে তারা। শিবির প্রশ্ন হলো, সঙ্গে সঙ্গে তখন আরেকজন অতিথি বলছেন, তাহলে হেলমেট পরে শিবির কি মারছে? চাপাতি দিয়ে কুপিয়েছে, হত্যা করেছে, গুলি করেছে? এটা মনিয়াপার পাশে বসে থাকা আরেকজন অতিথি বলছেন যে হেলমেট পরা ওরা যদি শিবির হয়, তাহলে হেলমেট পরে শিবির কি মেরেছে? অসংখ্য জায়গায় আক্রমণের শিকার হয়েছে। আমি যদি বলি একটা প্রমাণ যদি আমি দেই যে অসংখ্য জায়গায় আবরার যে মারা গেল, প্লিজ বলতে দেন, আবরারকে মেরেছে যারা, আবরার ফারাতের আসামিদের উকিলের নাম হচ্ছে শিশির মনির। আপনি বুঝেন আসামিদের উকিল, তাহলে আপনি বুঝেন যে মারছেটা কারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকেই বোঝা যায় যে আসামিদের এই। তিনি তার বক্তব্যে বোঝালেন যে আবরার ফাহাদকে, বুয়েটের এই ছাত্রকে মেরেছে শিবির হেলমেট পরে। কিন্তু আওয়ামী লীগ আবরার ফাহাদকে শিবির অভিযোগে মেরেছে, তার মানে হেলমেট পরে শিবিরের লোককে মেরেছে। তিনি বলছেন আবরার ফাহাদের হত্যাকারীদের উকিলকে শিশির মনির। বিপরীত অতিথি বলছেন, তাহলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপির হাই ভোল্টেজ নেতাদের উকিল কে ছিলেন? এই শিশির মনির, তাই তো? তাহলে শিশির মনির বিএনপি করেন। আবার শিশির মনির তার একটি টেলিভিশন ইন্টারভিউতে আমি শুনেছি যে বুয়েটে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে সবাই খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না, এই বিষয়টি তার কাছে একটা তথ্য ছিল, যে আলোকে তিনি মামলাটি নিয়েছিলেন। অর্থাৎ সাম্প্রতিক সময় আপনারা দেখবেন যে বিএনপি অনেক জায়গায়, মানে তারা তো এখন থানা কন্ট্রোল করে, তো আওয়ামী লীগের অনেক নেতাকে তারা আসামি বানায়, অনেককে মুক্তি দিয়ে দেয় টাকার বিনিময়ে। সেই প্রমাণটা একটু পরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, কিভাবে তারা খালেদা জিয়াকে বিক্রি করে দিয়েছে।